প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমরা আমন্ত্রণ জানিয়েছি ট্রিপল এ জাপানের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার GM ফারুককে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বেশ কিছুদিন জাপানে ছিলেন এবং জাপান থেকে বাংলাদেশে এখন ট্রিপল এ জাপান তার কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন। বাংলাদেশ জাপান বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি যদি শুরুতে বলতে চাই যে আমি যতটুকু জেনেছি যে আপনার ব্যাকগ্রাউন্ড কিছুটা টেলিভিশন ওরিয়েন্টেড ছিল এবং জাপানে আপনি ফুজি টেলিভিশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তো সেই অভিজ্ঞতা শুনে আমি বাংলাদেশে জাপানে বিনিয়োগ নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ছেলেবেলা থেকেই শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলাম, তারপরে ইউনিভার্সিটি লেভেলেও ছিলাম। যখন জাপান যাওয়ার সুযোগ হলো এবং টোকিও ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ফাঁকে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। এক পর্যায়ে যখন ইন্টার্নি করার ক্ষেত্রে সুযোগ এলো ফুজি টেলিভিশনের বিষয়টা, যে আমি ইচ্ছা করলে সেটাকে চুজ করতে পারি, তো আমি ফুজি টেলিভিশনকে চুজ করলাম। আমি ইন্টার্নি করার ফাঁকে তারা আমাকে চুজ করলো যে তুমি ইচ্ছে করলে আমাদের সঙ্গে কাজ করতে পারো। তো একজন বাংলাদেশি হিসাবে এবং এই শিল্প সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেই বিধায় আমি ভাবলাম যে ইটস ভেরি নাইস অপরচুনিটি ফর মি, এবং আমি তাদের সঙ্গে সম্পৃক্ত হলাম। 2 বছর 8 মাস আমি ফুজি টেলিভিশনে কাজ করেছি, প্রোডাকশন লাইনে এবং প্ল্যানিংয়ে। তো পরবর্তীতে যখন মানে যেহেতু কাজের সূত্রে আপনি জাপান বাংলাদেশ মিলিয়ে আপনি অবস্থান করছেন এবং জাপানি বিনিয়োগ বাংলাদেশে যেটি বা বাংলাদেশে এই বিনিয়োগটি বাড়ানোর জন্য কি করা যেতে পারে বা কি পদক্ষেপ নেওয়া উচিত? অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই আমরা জানি যে জাপান বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে আছে, এবং সর্বশেষ ডিপসি বলেন, পদ্মা সেতু বলেন, এর সঙ্গে তো আছেই। তো এখন কিছুদিন পূর্বে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, রাজনৈতিক সফর বলেন বা কূটনৈতিক সফর যেটাই বলেন, তার পূর্বে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। এবং জাপান চাচ্ছে যে এই সাবকন্টিনেন্টে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি, যে আমার অফিস যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে, বাংলাদেশে আমার ইত্যাদি সাইটগুলো আরও বাড়াতে চেষ্টা করছে, সেই ক্ষেত্রে পাশাপাশি এই যে জাপান গভর্নমেন্ট এত মানে ফার্স্টলি কাজ করার সুযোগ তৈরি করতে যেন গভর্নমেন্ট পারে, বাংলাদেশ গভর্নমেন্ট যেন পারে, সেইগুলোর ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এখানে সনি ইলেকট্রনিক্স, তারপরে টয়োটা, ওরা আমাদের এখানে ইনভেস্ট করতে চাচ্ছে এবং তাদের এখানে যেন একটা অফিস থাকে, বড় ইন্ডাস্ট্রি থাকে, এগুলো করতে চাচ্ছে। তো সেইগুলো আমি মনে করি যে একটা চমৎকার অপরচুনিটি হবে যদি বাংলাদেশ কূটনৈতিকভাবে সেগুলো সুন্দরভাবে নিয়ে এগিয়ে যেতে পারে। তো বাংলাদেশ জাপান বাণিজ্যিক সম্পর্কে প্রধানতম একটি ব্যাপার থাকে যে আমাদের অবকাঠামো দিকগুলো, যে আমাদের রাস্তা এবং বিদ্যুৎ এবং অন্যান্য সেক্টর, যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ঢাকা-চিটাগং 4 লেন, যেটি মানে এই টাইপের যদি অবকাঠামো আমরা বড় আকারে তৈরি না করতে পারি তাহলে হিউজ ইনভেস্টমেন্ট আসার তো একটা প্রতিবন্ধকতা আছে। বিদ্যুৎ সেক্টরের সামগ্রিক কিছুটা উন্নতি হলেও ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ দেওয়ার জন্য আরও বড় যে অবকাঠামো দরকার সেটিতে কাজ করছে সরকার। তো এক্ষেত্রে আর কি বাধা মনে করেন? না, অ্যাকচুয়ালি বাধা বলতে যেটা বোঝায় যে আমাদের যে রাজনৈতিক একটা অস্থিরতা মাঝে মধ্যে দেখা দেয়, এখন যেটা বিরাজ করছে, এগুলো কিন্তু একটা বড় বাধা হয়ে থাকবে। এবং এইগুলো যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে একটা অন্যতম বাধা হবে। আর বিদ্যুতের ক্ষেত্রে আশা করি যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা অনেক উন্নয়ন করতে পারছি, দেশ অনেক এগিয়ে গেছে, বিদ্যুৎ অনেক এখন কম সাফার করছে। সামনে আরও যে সমস্ত পরিকল্পনার কথা শুনছি সেগুলি যদি বাস্তবায়িত হয়, নিশ্চয়ই সেই সাইডটা থাকবে না। আর একটা জিনিস যে জাপান সবসময় মানে কারাপশন, দুর্নীতিটাকে খুব ডিসলাইক করে আসছে অনেক দীর্ঘ দিন থেকে, যে কারণে তারা এত উপরে উঠতে পেরেছে। তো সেইগুলোর দিকেও আমাদের এই প্রশাসন বলেন বা এই সমস্ত সাইটগুলিতে যারা সংশ্লিষ্ট থাকবেন বা সম্পৃক্ত থাকবেন, তারা যেন খুব ভালো দৃষ্টি রাখেন। তাহলে পরে যে সমস্ত খুব ছোটো মোটো আরও বাধা বিপত্তিগুলো আসবে সেগুলো ওরা ওভারলুক করবে। এবং আমরা দেখেছি যে জাপানের পোশাক শিল্প সেটি বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশের যারা এই সেক্টরের গুরুত্বপূর্ণ কাজ করছেন তাদের সাথে ইতিমধ্যে তাদের পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয় লেভেলের কথা হয়েছে। পররাষ্ট্র এবং বাণিজ্য যে সেক্রেটারি আছে, সচিব আছেন, তাদের সেক্টরে তাদের মধ্যে কথোপকথন হয়েছে। এটি কতটা এগিয়ে নিবে বাংলাদেশের এই সেক্টরকে? অবশ্যই জাপান খুব ইন্টারেস্টেড
বাংলাদেশে গার্মেন্টস সেক্টর অন্তত কাজ করতে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক নাগরিক জাপানে কাজ করছে বিভিন্ন সেক্টরে। তো এবং এতে করে এই গার্মেন্টস সেক্টরে যদি তারা ইন্টারেস্টেড হয়, মেইন বিষয়টা হবে যে লেবার কস্ট, এবং এখানে লেবার কস্ট অনেক কম হবে, এটা আশা করি তারা হয়তো ইন্টারেস্টেড বেশি হবে। এবং আরেকটা বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকবে নিশ্চয়ই তাদের চিন্তায়, সেটা হচ্ছে মানে কোয়ালিটিতে যদি আমরা ভালো করতে চাই, এবং কোয়ালিটিতে যে গার্মেন্টস সেক্টর ভালো আছে বাংলাদেশে এর প্রমাণ বলার অপেক্ষা রাখে না, কারণ সারা ওয়ার্ল্ডে যথেষ্ট সুনাম কেড়েছে বাংলাদেশ এবং আরও সামনে আরও উন্নত করবে। এবং বাংলাদেশে বিনিয়োগের অন্যতম একটি প্রধান কারণই কিন্তু হচ্ছে এই বাংলাদেশের উৎপাদিত পণ্যের গুণগত মান, কোয়ালিটি যেটি আপনি বলছিলেন, আর হচ্ছে যে এখানে শ্রমিকদের সহজলভ্যতা এবং তাদের দক্ষতার বিষয়টি। তো এটি এবং পলিটিক্যাল আনরেস্টকে একটুখানি দায়ী করা হচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই পলিটিক্যাল আনরেস্ট খুব বেশি দিন দীর্ঘায়িত হবে? দীর্ঘায়িত হওয়া উচিত না। আমার মানে অ্যাকচুয়ালি আমার মনে হওয়ার উপরে তো সব কিছু নির্ভর করবে না, তবে আমি একজন বাইরের অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, সেই প্রেক্ষিতে আমি বলতে চাই এটা হওয়া উচিত হবে না। তার কারণ সবাই অনেক শঙ্কিত এই বিষয়টি নিয়ে, যে এইভাবে যদি দীর্ঘায়িত এটা হতে থাকে। এবং পাশাপাশি আমি একজন বাংলাদেশি হিসাবে আমি মনে করি এটা আমার দেশের উন্নয়নের ক্ষেত্রে, সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক হবে এবং এটা মোটেই উচিত হবে না। যেমন জাপান সরকারের ইতিমধ্যে তাদের যে অবস্থান, তারা কিন্তু বাংলাদেশের এই সরকারের সঙ্গে আরও সম্পর্ক বাড়াতে, আরও ইনভেস্টমেন্ট বাড়াতে ইতিমধ্যেই তারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। এটি একটি দিক। পাশাপাশি আরেকটি বিষয় তারা বারবার বলছিলেন যে আপনারা আমাদেরকে এখনও যে সমস্ত বড় প্রজেক্টগুলো আছে, বিশেষ করে ডিপসি পোর্ট থেকে শুরু করে আরও বড় বড় প্রজেক্টগুলোতে তারা ইনভলভ হতে চাইছে। এটি কি আমরা ইতিবাচক হিসেবে দেখব কিনা? অবশ্যই ইতিবাচক। জাপান যদি আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকে, সঙ্গত কারণেই আমাদের সেই প্রজেক্ট সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আমি মনে করি শতভাগ গ্যারান্টি দেওয়া যায়। আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের একসময় অর্থনীতি মানে পাট নির্ভরশীল ছিল, পাট কেন্দ্রিক অর্থনীতি বা পাটের উপর নির্ভর করে একটা বড় ভিত্তি তৈরি হয়েছিল। নানান কারণে সেই জায়গাটির থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সাম্প্রতিক সময়ে আমি এর আগে বলছিলাম কিছুটা যে সেখানকার বেশ কিছু উচ্চপদস্থ একটি কর্মকর্তা বাংলাদেশে অতি সম্প্রতি ভিজিট করে গেছেন এবং তারা বলছেন এই পাট থেকে উন্নত মানের কাপড় তৈরি সম্ভব এবং যেটি থেকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের মতো আরেকটি বড় সেক্টর হতে পারে। তো এতে কারিগরি সহযোগিতা সবকিছুই জাপান দিচ্ছে। আপনার কি মনে হয়? এটা অবশ্যই ভালো দিক, যেটা আমি আগেও বলেছি যে জাপান যদি যে কোনো বড় বড় প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসতে চায়, এবং সেটা আমি মনে করি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থেই অ্যাকসেপ্ট করা উচিত, এবং যত সহজে এবং সহজ শর্ত দিয়ে, কারণ যে সেটা খুব উত্তরোত্তর সফলের দিকে এগিয়ে যাবে এবং ওইটাকে বেস করে আরও কিছু এগিয়ে আসবে। যদি জাপান গভর্নমেন্ট যদি এগুলো নিয়ে আসে, প্রাইভেট সেক্টরগুলো আরও অন্য কিছু নিয়ে আসবে। প্রাইভেট সেক্টর যদি নিয়ে আসে, অন্য প্রাইভেট সেক্টরগুলো আবার অন্য কিছু নিয়ে আসবে। কারণ এই দেশটার প্রতি, এই দেশের মানুষের প্রতি তাদের একটা চমৎকার আন্তরিকতা রয়েছে। বিশেষ করে জাপানে বাংলাদেশি যারা কাজ করেন, তাদের মানে কাজের প্রতি যেই নিষ্ঠা এবং তাদের মানে একজন শ্রমিক, মানে সত্যিকার অর্থে ভালো শ্রমিক হওয়ার যে গুণাবলী, সেগুলো বাংলাদেশের ছেলেরা যারা নাকি জাপানে কাজ করছে, এটা একটা দৃষ্টান্ত। অতএব এই সমস্ত দিক চিন্তা ভাবনা করেই হয়তো তারা বাংলাদেশে আরও প্রজেক্ট নিয়ে আসবে, বা যেগুলোর কথা এসছে সেগুলো নিয়ে তারা ভাবছে। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং তিনি প্রায় 70 থেকে 85 জন প্রায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সিইওদের ওনার সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন। একদম তোশিবা, টয়োটা, অনেক বড় বড় কোম্পানিগুলোর। এটি একটি দিক। পাশাপাশি আরেকটি দিক বলেছে যে জাপান বাংলাদেশের সামাজিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক না বাড়ালে তাদের বন্ধুত্ব গভীর হবে না। আপনি কি মনে করেন? তিনি যে একজন বাংলাদেশ প্রেমিক বা বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধি আরও হোক এরকম দেখতে চান, আমি মনে করি এই কথা একটা সেটার চমৎকার দৃষ্টান্ত, এবং এটা অবশ্যই বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো একটি দিক বলে আমি মনে করি। তো সামাজিক সম্পর্ক কিভাবে বাড়ানো যেতে পারে আর কি? সামাজিক সম্পর্ক বাড়ানো যেতে পারে যে বাংলাদেশের সাংস্কৃতিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো
আদান প্রদানের মাধ্যমে করা যেতে পারে বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের লোকজন যেমন সংস্কৃতি প্রেমী, জাপানিজরাও কিন্তু তাদের খুব ট্র্যাডিশনকে পছন্দ করেন। সেই ট্র্যাডিশনের বিভিন্ন কিছু যদি বাংলাদেশ বিভিন্ন চ্যানেলগুলোতেও যদি প্রচার করে, মানে একটা আদান প্রদান হতে পারে, হতে যেহেতু পারে। আপনি টেলিভিশনের সঙ্গে Yes. সম্পৃক্ত ছিলেন এবং সেটিকে আপনি ভালো করতে পারবেন। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র বাংলাদেশ থেকে সরাসরি জাপান টেলিভিশনে সেটি প্রচারিত হয়ে Yes. থাকে। তো এটিরও একটি বাণিজ্যিক দিক কিন্তু আছে। তো অবশ্যই। এইগুলোকে যদি আমরা আরেকটু মানে প্রফেশনাল ওয়েতে বা একটা বাণিজ্যিকীকরণ করা যায়, হ্যাঁ, মানে সেটি কিভাবে করতে পারি? ফাইন। এটা মনে করেন যে জাপানের যেই গভর্নমেন্ট টেলিভিশন রয়েছে NHK, তারা কিন্তু অলওয়েজ বাংলাদেশকে অনেক ফোকাস করে। তাদের মুক্তিযুদ্ধের সময় থেকে আমরা মুক্তিযুদ্ধের দেখেছি সময় যে থেকে সেটা- ফোকাস করে। ইভেন আমি যখন স্টুডেন্ট অফ টোকিও ইউনিভার্সিটি, তখন বিভিন্ন সময় দেখেছি যে তারা আমাদের বঙ্গবন্ধুকে ফোকাস করছেন। বঙ্গবন্ধু সেখানে যে গিয়েছিলেন 1973 টুতে, হ্যাঁ। আমাদের মানে এখানে গভর্নমেন্ট ফর্ম করার কিছুদিন পরে, সেটাকে তারা অনেক চমৎকারভাবে ফোকাস করছে। তার মানে NHK ইন্টারেস্টেড বাংলাদেশের বিভিন্ন কালচারকে নিয়ে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা কালচারালি কীভাবে তাদের সঙ্গে যোগাযোগটা বাড়াতে পারি, NHK-র সঙ্গে অন্তত প্রাইভেট সেক্টরগুলি ছাড়াও আমরা সরাসরি যদি যোগাযোগ করি, নিশ্চয়ই একটা ওয়ে হয়ে যেতে পারে। এটি আর আরেকটি যে ব্যাপারগুলো থাকে যে টেলিভিশনগুলোর অনুষ্ঠান আদান প্রদান এবং সেখানে একটি বাণিজ্যিক, মানে এগুলো কি আপনি খুব কাছ থেকে দেখেছেন সে সময়? বাণিজ্যিকভাবে কি টিকে থাকা সম্ভব যে জাপানি অনুষ্ঠান আমাদের এখানে, কিংবা আমাদের অনুষ্ঠান জাপানে প্রদর্শন করা, মানে সেটির ব্যাপারে কি কখনো ভেবেছেন? অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা যখন ছোট, তখন বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন সিনেমা, মানে জাপানি সিরিয়ালও কিন্তু দেখানো, অশ্বিন আমার মনে আছে, হ্যাঁ, জি। অশ্বিন এখন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় এসে থাকে জাপানে। তো অশ্বিনকে আমি কেন বললাম যে অশ্বিন যদি বাংলাদেশের দর্শক সেই সময় এত ভালোভাবে নিতে পারে, এখনকার বিভিন্ন মানে সিরিয়ালগুলো আমাদের এখানকার টেলিভিশন নিতে পারবে। তো সেগুলো আমরা আনতে পারি। আমাদের এখানকার কিছু আমাদের ডকুমেন্টারি বলেন, আমাদের ভালো ভালো কাজ করা কিছু নাটক, কিছু চলচ্চিত্র আমরা সেখানে জাপানি ভাষায় সাবটাইটেল করে কিংবা ডাবিং করে, মানে সেগুলি জাপানিদের কেমন আগ্রহ দেখেন আপনি? অনেক আগ্রহ রয়েছে। আমি এই জাপানিদের কেমন আগ্রহ এটা নিয়ে শুনবো। আমি তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচে ছোট্ট বিরতি, থাকুন এটি নিজের সঙ্গে।